কি হিজামা করা বয়স্ক মানুষের অতিরিক্ত শরীর ফুলে যাওয়ার কারণে হিজামা করা শরীরটা ফুলে গেছে কি কারণে শরীর ফুলে যায় তিনটা অর্গানের কারণে মেইনলি মনে রাখবেন লিভার কিডনি এবং হার্ট। লিভার কিডনি এবং হার্ট, এই লিভার কিডনি এবং হার্টের মধ্যে যদি কোনো অ্যাকুইট কন্ডিশন না থাকে, যেটা একটু আগে আমি বললাম হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এরপর হচ্ছে আপনার লিভার ফেলিওর, ঠিক আছে, এরপর হচ্ছে আপনার কিডনি ফেলিওর না করলে আপনি অবশ্যই করতে পারবেন। হিজামা রিলেটেড প্রশ্ন, এক্সিমা ও ডার্মাটাইটিস হিজামা করা নিরাপদ? হ্যাঁ, এক্সিমাতে চমৎকার ভালো রেজাল্ট দেয় এক্সিমা। এক্সিমা, হ্যাঁ এক্সিমা, হ্যাঁ, এবং উনি খুব সুন্দর লিখছেন যিনি প্রশ্নটা করেছেন। এক্সিমা ইংরেজিতে এটাকে বলা হয়, দুইটা নামই ঠিক আছে, এক্সিমা ডার্মাটাইটিস, ঠিক আছে, ঠিক আছে। আর ই নাম কি বলে, ন্যাচুরোপ্যাথিতে নাম কি বলে জানেন কেউ এটা? খারিশ, খারিশ বলে, খারিশ। খারিশ মানে হচ্ছে এক্সিমা, ঠিক আছে। ফুসফাস, এক্সিমা ফুসফাসটা কিন্তু এক না, ফুসফাসটা ছোঁয়াচে, এক্সিমা ছোঁয়াচে না। হাত বা কবজির নার্ভ সংক্রান্ত হিজামায় কোথায় করা যাবে? ফ্যান্টাস্টিক কোশ্চেন। কবজির নার্ভের কথা বলছেন না, কবজি আবার ভিডিও ওপেন করি না, কবজি নার্ভের জন্য এখানে করতে পারেন। সবচেয়ে উত্তম হচ্ছে এদিক দিয়ে নার্ভটা যায়, তো অনেকে দেখি এখানে করতে ভয় পায়। এইখানে সবচেয়ে উত্তম এখানে করা, অথবা এখানে দুইটা দিতে পারলে, এইখানে এবং এখানে দুইটা দিতে পারলে খুবই ভালো। আর লিস্ট একটা এখানে দিবে, ঠিক আছে, খুব চমৎকার রিপ্লাই, একটা কাপও যথেষ্ট, ঠিক আছে এখানে। আর যদি মনে হয় যে না এই ব্যথাটা উপর থেকে আসতেছে, তাহলে এই যে সার্ভাইকাল রিজন আছে না, হাতের সবগুলি নার্ভ সার্ভাইকাল থেকে আসে। কি থেকে আসে? সার্ভাইকাল, সার্ভাইকালের পাশে কাপ বসিয়ে দিবেন, সার্ভাইকেলের পাশে কাপ বসিয়ে দিবেন, ঠিক আছে ভাই। কাপ বসানোর সময় কোন দিকগুলি বিশেষ সতর্কতা দরকার? কাপ বসানোর সময় কোন দিকগুলিতে বেশি সতর্কতা দরকার? যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবেন যে আপনার যখন কাপ বসাচ্ছেন যে প্রেশারটা কতটুকু দিবেন, এটা রুগীকে জিজ্ঞেস করবেন যে বাবা যখনই কষ্ট হয় আপনি বলবেন, আপনার ব্যথা বেশি হলে আপনি সহ্য করে থাকেন না, তখন আপনার জ্বর চলে আসতে পারে, বুঝতে পারছেন? ওই জন্য রোগীকে বলা যায় আপনার কষ্ট হলে আমাকে বলবেন যে হ্যাঁ আপনি ব্যথা বেশি পাচ্ছেন, সো সাকশনটা অল্প দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কাপ লাগিয়ে বাইরে কোথাও চলে না যাওয়া, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি হয়, আমার একটা জরুরি ফোন আসছে, রোগীর সামনে কথা বলতে পারতেছি না, খুব জ্বলে যাই, কথা বলতে বলতে আমরা ভুলে যাই যে রোগীর গায়ে, তখন এই যে ব্লিস্টার করতে পারে, ঠিক আছে, এটা আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, এটা হয় আর কি, এটা আমার নিজেরও হয়েছে কিন্তু। আমি নিজে এটা, ইম্পর্টেন্ট একটা ফোন আসছে, একটু বাইরে চলে গেছি কোনো একটা কারণে, মানে রুম থেকে বাইরে একটু বাইরে কথা বলতেছি, হঠাৎ করে খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, যে হালকা সাকশন দিই, হালকা সাকশন দেওয়ার পরে দেখা যায় অনেকের এটা বিস্তার করে যেতে পারে, তো এই জন্য এটা খেয়াল রাখা উচিত। হুম। আচ্ছা, কোমর ব্যথা ও সাইটিকার ক্ষেত্রে কোন পয়েন্টে কি জামা করলে ভালো হবে? কোমর ব্যথা এবং সাইটিকার জন্য সবচেয়ে ভালো হচ্ছে লাম্বার পয়েন্টে, কি লাম্বার, লাম্বার ছিল না, লাম্বার 3 4 5, 3 4 5, এবং পায়ের পুরো পিছনটাও জোরে জোরে দিয়ে দিবেন, পায়ের জন্য বাটকের মাঝখানে একটা, পায়ের পিছনে একটা, নি জয়েন্ট মানে হাঁটু জয়েন্টের পিছনে একটা, আর পায়ের পিছনে যে পপলিটিয়াল মাসল আছে, এটা আমি যেটা পড়িয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদের, এই বরাবর যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাম্বারের দুই পাশে। হেজামা করার সময় কোন রোগীর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার? আচ্ছা, কোন রোগীর ক্ষেত্রে হেজামা করার ক্ষেত্রে, কোন কোন রোগী, কোন না শুধু কোন কোন রোগীর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার? যাদের যে এনিমিয়া আছে, সে ফর এক্সাম্পল এনিমিয়া আছে, অতিরিক্ত কাট করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত কাপ বসাবেন না হিজামার ক্ষেত্রে, ঠিক আছে, এইটা একটা। এরপর হচ্ছে গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে হিজামা তো করবেনই না, শুধু ড্রাই কাপ করবেন, বুঝতে পারছেন না, শুধু কোমরের মধ্যে হালকা একটু ড্রাই কাপ করে দিবেন। এরপর যেমন হতে পারে যে তার হয়তো বা ব্লিডিং ডিসঅর্ডার নাই, কিন্তু তার একটা প্রবলেম আছে, কোথাও কেটে গেলে ব্লিডিং বন্ধ হতে সময় নেয়, তার ক্ষেত্রে খুব সাবধান। কাটার ক্ষেত্রে আগে একটা কাপই করবেন, একটা কাপে কয়েকটা ইনসেশন দিয়ে নেবেন যে তার ব্লিডিংটা বন্ধ হয়ে গেলে। অনেকে বলে যে ভাই আমার এমনি কোনো ব্লিডিং এর সমস্যা নেই, বাট কেটে গেলে দেখি যে একটু কি হয়, ব্লাড বন্ধ হতে সময় সময় নেই, তখন একটা কাপ বসিয়ে একটু কেটে নিলেন, একটা চেক করে নিলেন, এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। Okay. আমাদের কত মিলিমিটার ত্বক কাটা হয়? 0.5 মিলিমিটার বলছে, 0.5 মিলিমিটার। এই যে খুব প্রচন্ড সুন্দর একটা প্রশ্ন করছেন একজন, গরুর মাংস মসুরের ডাল খেলে কি সমস্যা হতে পারে? হিজামা করার ফলে কি হয়েছে? হিজামা করার পরে আমার রক্তটা কি হয়েছে, পাতলা হয়েছে না ঘন হয়েছে? হারুনুর রশিদ বলেন তো দেখি, হিজামা করার পর আমাদের ব্লাডটা পাতলা হয় নাকি হচ্ছে ঘন হয়? পাতলা হয়। পাতলা হয়। আর এই মসুর ডাল যেটা আছে না, মসুর ডাল, গরুর মাংস, এগুলি তো ফার্স্ট ক্লাস প্রোটিন, এই প্রোটিন গুলি ব্লাডটাকে আবার ঘন করে দেয়। তাহলে হচ্ছে আমি করলামই হচ্ছে পাতলা করলাম ব্লাডটাকে, এবং সেই পাতলা করে চাচ্ছি যেন সার্কুলেশনটা বাড়ে। এখন আমি আবার যদি হচ্ছে এমন কোনো খাবার দিই যেটা ঘন করতে পারে, এই জন্য আমরা বলি অ্যাটলিস্ট ওই দিনটা গরুর মাংস মসুরটা এগুলি খাবেন না। এনিমিয়া থাকলে কি হিজামা করা যাবে? যাবে, 2 1টা কাপ করতে পারে, যেটা না করলেই না। মনে করেন রোগীর হিমোগ্লোবিন 9, এটা এনিমিয়ার মধ্যেই পড়ে,
তাহলে আপনি 16-17টা করা দরকার নেই, 3-4টা করেন। একদম যে পয়েন্টটা না করলে হয়, লিভারের পেশেন্ট আসলে লিভার, আমি বারবার লিভারকে জোর দিই। লিভারের আরেক নাম কি কেউ বলতে পারবেন? টিপি নাম কি? হুম? পড়াইছিলাম কিন্তু, জিগর কি? জিগর আমরা বলি না, জিগরি দোস্ত। জিগরি দোস্ত তো লিভারের আরেকটা হচ্ছে জিগর, বুঝতে পারছেন? তো যে পয়েন্টটা না করলেই না সেটা করবেন আর কি। মাথায় চুলে রক্ত জমা থাকলে কিভাবে উঠাবো? সহজ কথা, ওই যে কি বলে এটাকে, এই জন্য রোগীকে প্রথম করে বলা আর কি, যে চুল একবারে ফেলে দিয়ে আসতে পারলে ভালো। আর যদি চুল ফেলে আসতে না পারে, চুলটা একেবারে জিরো গিয়ারে করে আসতে পারলে ভালো। তো ব্লাড উঠবে না কেন, অবশ্যই উঠবে, একটু ক্লিন করে নিবেন ভালোভাবে আর কি, বুঝতে পারছেন? মানে একটু ধরে ধরে উঠাইতে হয় আর কি, হ্যাঁ, একটু একটু লেগে থাকে ব্লাড, মাথা যাতে লম্বা চুল থাকে করলে। তবে লম্বা চুলে হিজামা করাটা খুবই ডিফিকাল্ট, মানে দেখবেন আপনার নিজেরই অনেক কষ্ট হচ্ছে। উত্তম কি ভাই, রুগীকে বুঝিয়ে বলা যে দেখেন আপনি আসছেন আমার কাছে ফায়দার জন্য, আপনি কেন কম ফায়দা নিয়ে যাবেন, রুগীর ফায়দাটা বোঝান। আপনি আসছেন আমার কাছে ফায়দা নেওয়ার জন্য, আপনি কেন কম ফায়দা নিয়ে যাবেন? আপনি তো আমাকে পয়সাও দিচ্ছেন, আপনার সময়টাও দিচ্ছেন, পয়সা সাথে ইম্পর্টেন্ট, রুগীর সময়, এখন সময়ের অনেক দাম। আপনি আপনার এই সময়টা দিচ্ছেন আমাকে, তাহলে ভাই আপনি কেন কম ফায়দা নিয়ে যাবেন? দেখেন রুগী নিজেই বুঝবে যে হ্যাঁ আসলে তো আমি আসছি আমার সুস্থতার জন্য, তাহলে আমি কেন, যেমন আপনি মনে করেন আমি আপনার পেট কাটবো, অপারেশন করবো, সে ফর এক্সাম্পল, পেট কাটবো, আপনার বললাম যে কালকে রাতের পর থেকে আর কিছু খাবেন না, সকালে ভরা পেটে আমার কাছে আসেন, আমি আপনার অপারেশন করবো ধরেন। হম? মিজানুর রহমান, আপনাকে বললাম কালকে রাত থেকে খাবেন না, আপনি সকালে ভরা পেটে আসেন, আমি কি আপনার অপারেশন করবো? জি না। জি না স্যার। কখনোই করবো না, তাই না? তাহলে কেন হচ্ছে আমার কথা শুনে রোগীকে বোঝাইতে হবে, ঠিক আছে? তো ভাই আপনার ফায়দা পেতে হলে আমার কথাটা একটু শুনতে হবে। আপনার অ্যালার্জি বা অন্য কোনো ত্বকের সমস্যা থাকলে হিজামা করা যাবে, যাবে, যাবে না কেন? তবে হ্যাঁ, এই ম্যাটেরিয়াল অ্যালার্জি একটা হয়, ম্যাটেরিয়াল অ্যালার্জি মানে হচ্ছে যে কাপ যেটা আছে ওই কাপের প্রতি যদি অ্যালার্জিক রিয়েকশন হয় কখনোই করবেন না। ওটা কাপ বসানোর সাথে সাথে দেখবেন রক্ত মানে স্কিন চাকা চাকা লাল লাল হয়ে গেছে এবং ঝিউ চুলকানি শুরু হয়েছে, এবং রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, ঠোঁটটা ভারী হয়ে আসতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম সাথে সাথে কাপ খুলে ফেলবেন, এবং সাথে সাথে সবচেয়ে উত্তম শিখাই দিছিলাম, নেবুলাইজ করে দিবেন। কি? নেবুলাইজ। আর সবচেয়ে উত্তম হচ্ছে, এটা বললে আবার কেউ ম্যাল প্র্যাকটিস করে না, কটসন নামে একটা ইনজেকশন আছে, কটসন। একটা কটসন ইনজেকশন সাথে সাথে দিয়ে দিবেন। এগুলি কিন্তু আমরা আমাদের চেম্বারে সবসময় রাখি, এগুলি হলো ইমার্জেন্সি ড্রাগ, ইমার্জেন্সি মেডিসিন, বিপদ হইতেও পারে। একটা কটসন আমরা ঠাস করে দিয়ে দিই। যদি কটসন না দিতে পারেন, অ্যাটলিস্ট কি করবেন, সবচেয়ে উত্তম হচ্ছে নেবুলাইজ করে দিবেন। নেবুলাইজ করে খুব তাড়াতাড়ি আশেপাশে কোনো একটা হসপিটালে যেতে পারে, এটা হতে পারে যে কোনো মানুষের সাথে, এইটা যে কোনো ডাক্তারের সাথে ঘটতে পারে, যে কোনো ওষুধে যার অ্যালার্জি, প্যারাসিটামল খেলে অনেক সময় অ্যালার্জি হয়ে যায়, বুঝতে পারছেন? যে কোনো ওষুধ, কারণ কার কোনটাতে অ্যালার্জি আছে এটা আমরা খুব ভালোভাবে জানি না। এমন রোগী আসছে, আমি আপনাকে বলি, সিম্পল ব্যথার ওষুধ দিয়েছি আমরা, স্টিভেন জনসন সিনড্রোম নামে একটা অসুখ আছে, ঠোঁটের মধ্যে ফোস্কা পড়ে, মুখের ভিতরে ফুসকো, এটা নিয়ে আইসিইউ তে ভর্তি করতে হয়েছে আমাদের পর্যন্ত, এবং রোগী মারাও গেছে, বুঝতে পারছেন? তো সিভিয়ার অ্যালার্জি যে কারোর হইতে পারে, এই জন্য একটু কশাস থাকা আর কি। শরীরে কোথাও জখম হলে, কুকুর বিড়াল কিংবা আহ ইঁদুর কিংবা সাপ কামড়ালে তাৎক্ষণিক সেবা করা যাবে কিনা? অ্যাকচুয়ালি আমরা যেটা করি আর কি, মানে শরীরে কোথাও কোনো কিছু কামড় দিলে এখানে আগে সাবান পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করবো, বুঝতে পারছেন? আমি বলবো এখানে হিজামা না করাটাই উত্তম, হিজামা না করা উত্তম, কারণ কি হয়, হিজামা করলে ব্লাড সার্কুলেশন বাড়ে, তাই না? আর যে হচ্ছে বিড়াল কামড় দিচ্ছে, সাপে কামড় দিচ্ছে, এটা তো ব্লাডের মধ্যে ঢুকতেছে। এখন আমি যদি হিজামা করি, ব্লাড সার্কুলেশন বাড়ার কারণে কি হবে, এই পয়জনটা কি খুব তাড়াতাড়ি ছড়াবে নাকি দেরিতে ছড়াবে? কি মনে হয় রবি আহমেদ? রবি, তাড়াতাড়ি একটু ছড়াবে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি ছড়াবে, তাই না? সো দরকার নেই, আমরা যেটা করবো ওখানে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে, যদি সাপে কামড়ায় আর কি গিট দিয়ে দিব, আর ইসে কামড়াইলে আমরা ওইটাকে হচ্ছে কি বলে, এটাকে কুকুর কামড়াইলে ওই জায়গাটা ভালোভাবে সাবান পানি দিয়ে দেবো। আর সাপে কামড়ালে তো সাবান পানি পরে, আগে হচ্ছে বাঁধো, বীজ যেন উপরে না হতে পারে। সাপে কামড়ালেও এটা হচ্ছে ইঁদুরে বা হচ্ছে বিড়ালে কামড়ালে এটা এটা ভালোভাবে পরিষ্কার করে সবার আগে ভ্যাকসিন দিয়ে দেবে, এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? কারণ রেবিসের রোগী আপনারা দেখেন নাই, যদি দেখতে চান তাহলে মহাখালীতে একটা হাসপাতাল আছে, ইনফেকশাস ডিজিজ হসপিটাল, একদিন যায় দেখেন, ওখানে এখনো রোগী ভর্তি থাকে, কেমন চিৎকার করে রুগীরা, আরে বাবা রে বাবা, রেমিসের রুগীরা, বুঝতে পারছেন কি পরিমাণ চিৎকার, আলো সহ্য করতে পারে না, টিটেনাসের রুগীরা কেমন করে ধনুষ্টঙ্কার যেটা বলে আর, এটা এখনো পাওয়া যায়।
এরপর হচ্ছে আপনার যে র্যাবিসের রোগীরা কি যে অবস্থা মাথার মধ্যে, মানে আহ, আমরা বলি এনকেফালাইটিস হয়ে সিভিয়ার কনভার্সন হয়, খুব অবর্ণনীয় কষ্ট। ঠিক আছে, এর জন্য এখানে হিজামার প্রশ্ন বাদ। এখানে আগে কি করবো আমরা, ভ্যাকসিন দিয়ে নিবো। ভাই, জানেন কি না আপনারা ভ্যাকসিন কোথায় দিতে হয়? মনে করেন কুকুরে কামড় দিছে, কোথায় ভ্যাকসিন দিতে হয় বলেন তো? যেখানে কামড় দিছে ওই স্থানে দিতে হয়। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। নাভিতে। যে হ্যাঁ, দুই জায়গায় দিবেন। আমরা যেই ভ্যাকসিনটা দেই, দুইটা ভ্যাকসিন দিয়ে, একটা ইমিউনোগ্লোবুলিন আর একটা দিয়ে র্যাবিক্স বিসি। র্যাবিক্স ইমিউনোগ্লোবুলিন যেটা আইজিজি, সেটা অর্ধেক দিতে হয় যেখানে ক্ষত আছে সেখানে, আর বাকি অর্ধেক আপনি হচ্ছে মানে অন্য জায়গায় দিয়ে দিবেন, মাসেলে দিয়ে দিবেন। আর র্যাবিক্স বিসি যেটা, সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ওইটাও মাসেলে দেওয়া যায় আর কি। নাভির নিচে দিতে হবে এরকম কোনো হার্ডকোর রুলস না। নাভির নিচে তো আমরা সাবকিউটেনিয়াস বলি দিই, নাভির পাশে, নিচে বলতে পাশে আর কি। আপনি বাকিটা আয়াম দিয়ে দিবেন। কিন্তু কামড় যদি দিয়ে দেয় এবং বাইট মার্ক যদি থাকে, কামড়ের যেখানে যে ক্ষত যেটাকে বললেন আপনারা, ওইখানে অর্ধেক অ্যাম্পুল দিয়ে দিবেন। তবে সেটা অবশ্যই র্যাবিক্স বিসি না, র্যাবিক্স আইজিজি মানে ইমিউনোগ্লোবুলিন যেটা, এটা এটা মনে রাখবেন, এটা অনেকে জানে না। এবং আমি দেখছি এটা অনেক মানে ফার্মেসির দূরের কথা, হাসপাতালের ওয়ার্ড বয়রা পর্যন্ত এটা জানে না, বা ব্রাদাররা পর্যন্ত জানেন না। এতে করে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আপনি নিজে মনে রাখবেন, বলবেন আমাকে অর্ধেক এখানে দেন আর বাকি অর্ধেক আমার মাসেলে দিয়ে দেন। ঠিক আছে, ওকে। আমার ব্যাকগ্রাউন্ড, আমি প্রথমে একজন অ্যালোপ্যাথিক ডক্টর ছিলাম। এরপরে হচ্ছে ছিলাম বলতে এখনো আছি। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যাচুরোপ্যাথিতে পড়াশোনা করছি। এরপরে হচ্ছে পাবলিক হেলথের উপরে পড়াশোনা করছি। এরপরে হচ্ছে আপনার ইউনানি পড়াশোনা করেছি। আরো কিছু পড়াশোনা আছে, এতটুকুই। প্র্যাকটিস করি, একটা মেডিকেল কলেজের সাথে এঙ্গেজ আছি। এটি, ঠিক আছে। এই যে আমার কিছু ক্ষতিকর দিক জানতে চাই, যিনি প্রশ্ন করছেন তার জন্য খুবই খুবই মানে থ্যাঙ্কস, এত সুন্দর একটা প্রশ্ন করছেন। হিজামার কিছু ক্ষতিকর দিক, হিজামার প্রথম ক্ষতিকর দিক হচ্ছে না বুঝে হিজামা করা। না বুঝে হিজামা করলে অনেক বড় ক্ষতি হতে পারে, এক। দুই নম্বর ক্ষতিকর দিক হচ্ছে অতিরঞ্জিত না করা। বুঝতে পারছেন না? যেটা আপনি কখন নিজে করেই দেখেন নাই, কাজ করে করে ফেলেন, বলেন এটাতে ভালো, মানে সবকিছুর মধ্যে হিজামাকে লাগিয়ে দেওয়া। রুগীর হয়েছে আপনার মানে ডায়ালিসিসের রুগী, কিডনির অবস্থা মানে 12টা বেজে রয়েছে, করে দিলেন। রোগীর আরবিএস হচ্ছে মানে সুগার হচ্ছে 30, আপনি বলেন হিজামা করেন আপনার ডায়াবেটিস কমে যাবে। আরে ভাই না, আগে রোগীকে স্যাটেল করে তারপর আপনাকে করতে হবে। এই রোগীটা হচ্ছে ডায়াবেটিক কিটোসিডোসিস হয়ে কয়েকদিন মানে মারাও যেতে পারে। ঠিক আছে, কিছু ক্ষতিকর দিকের মধ্যে সেগুলি। এটা হিজামার ক্ষতির দিক না, এটা হচ্ছে হাজেমের না জানার জন্য রোগীর ক্ষতি হওয়া এবং হিজামার সেক্টরের বদনাম হওয়া। বুঝতে পারছেন, হিজামার ক্ষতির দিক নাই। হ্যাঁ, এটা হাজেমের অজ্ঞতার জন্য, হাজেমের কি বলবো এটাকে, গোয়ার তুমুর জন্য, এবং হাজেম অতিরঞ্জিত করার জন্য হিজামার ক্ষতি হতে পারে। বুঝতে পারছেন? এবং হিজামার ক্ষতি হয়ে সেক্টরের ক্ষতি হবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, হিজামার পরে বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত ডিপ্লোমার সুযোগ আছে কিনা? বাংলাদেশ গভর্নমেন্ট এটা কোনো হচ্ছে, আমি তো আমাদের নিজেদের এখান থেকে ডিপ্লোমা পড়াই আর কি। তো আমি নিজে এটা বিএমডিসি তে কথা বলছিলাম, এটার কোনো রকমের গভর্নমেন্টের কোনো কিছু নাই। এটা একটা হচ্ছে আমাদের ইউনানির যে ফিলোসফি আছে, ওটার একটা রেজিমেন্টাল থেরাপির পার্ট। এটা যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তবে যদি গভর্নমেন্ট অনুমোদনের কথা চিন্তা করেন, আমরা যেটা বলি আর কি রুগীকে, যে যে কোনো কোর্স করলে যদি মনে করেন আপনি হাইলি প্রফেশনাল হবেন, বাংলাদেশে যেটা বৈধ আছে, বাংলাদেশে হিজামা নামে কোনো কোর্স নাই, মানে বাংলাদেশ গভর্নমেন্টের আর কি। বুঝতে পারছেন? ইউনানির একটা পার্টের মধ্যে এটা একটা আছে আর কি। মানে আলাদাভাবে এটা কোনো কিছু নাই, রেজিমেন্টাল থেরাপির একটা পার্টের মধ্যে আছে। তো আপনি একটু ভালোভাবে শিখে কোনো প্র্যাকটিস করলে কোনো সমস্যা নেই। সাথে কি করতে হবে, বাংলাদেশে গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত যে কোনো যে কোর্স গুলি আছে, যে কোনো একটা কোর্স, সেটা হতে পারে একটা প্যারামেডিক্যাল কোর্স 1 বছরের হতে পারে, বা সেটা গভর্নমেন্ট অনুমোদিত। যেমন দেখেন, এলএমএফ করছেন না, এলএমএফ করে কি ইনজেকশন দেওয়া যায় না? তারেক তারেক সাহেব, এলএমএফ যারা করে তারা কি ইনজেকশন দেয় কি না? হ্যাঁ, অবশ্যই দেয়। অবশ্যই দেয়। তাহলে কি, তাহলে আপনি জাস্ট স্কিনের একটা লেয়ার কাটতেছেন, আপনি তো ভেনও কাটতেছেন। সো গভর্নমেন্টের তো মাথা ব্যথা নেই এখন, গভর্নমেন্টের মানে একদম একদম ফ্র্যাঙ্কলি বলি, বলে ভাই আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কখন থাকে? যখন আপনি ম্যাল প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন না?
আপনার দ্বারা মানুষের ক্ষতি হবে, আপনি কোন রকমের ছলচাতুরি করতেছেন, তখন তো এটা সমস্যা। এছাড়া কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নাই। বলে আমাদের আমাদের মানে আমাদের বিএমডিসির কথা বলি আর কি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। ওনারা বলে ভাই এই ভন্ডামি টন্ডামি যখন একদম এক্সট্রিম লেভেলে যায় তখন আমাদের অনেক বেশি ঝামেলা যায়। এছাড়া আমাদের আসলে এত কনসার্ন নাই যে ভাই কে কোনটা কি করলো না করলো এটা। যেমন আমাদের ডাক্তারদের কথা বলি, আমরা যে ডাক্তারদের যে বিদেশি যে ডিগ্রি গুলি লাগাই, যে যেটাই করি না কেন, বলছে বিএমডিসির নিয়ম কি জানেন? বিএমডিসির নিয়ম হচ্ছে যে এই ডিগ্রিটা আমাদের বিএমডিসি থেকে অনুমোদন নিয়ে তারপর লিখতে হবে, সেটা যেই দেশের ডিগ্রি হোক। অর্থাৎ আমরা এমবিবিএস ছাড়া আমরা আমাদের দেশের অন্য কোনো ডিগ্রি কাউকে লাগাইতে পারবো না, লাগাইতে গেলে বিএমডিসির অনুমোদন লাগবে। আপনি পাশ করে আসছেন কিন্তু অনুমোদন লাগবে। তো এখন কিন্তু দেখেন, কিন্তু আমরা তো লিখে ফেলি আমরা ইউবি থেকে এটা করছি, আমরা এইখান থেকে এটা করছি এটা করছি, আমরা লাগাই। কারণ কিটা কি? কারণ সব ডাক্তারাই তো করা, বিভিন্ন রকমের হচ্ছে ফেলোশিপ করা, বিভিন্ন রকমের কোর্স করা, সব করা, সব ডাক্তারই করা। তো এগুলি নিয়ে কারা এত কোনো মাথা ব্যথা থাকে না। ডাক্তারটা যেন ভুয়া না হয়, মানে এমবিবিএস লেভেলে যেন তার কোনো গন্ডগোল না থাকে। সে এমবিবিএস ডাক্তারই না, কিন্তু দেখা যায় সে প্র্যাকটিস করে যাচ্ছে, এটা হচ্ছে গন্ডগোলের বিষয়, বুঝতে পারছেন? তো এটা নিয়ে অনেক বেশি ওভার কনসার্ন বা ওভার কথা শোনার কিছু না। মেল প্র্যাকটিস না করলে কিছু হয়। বাংলাদেশ সেন্টার গুলি আছে না, করতেছে না, কিন্তু মেল প্র্যাকটিস করা যাবে না, বুঝতে পারছেন না? মেল প্র্যাকটিস এখন মনে করেন আপনি কারো একটা হিজামা করতে গিয়ে তার চোখের মধ্যে ইনফেকশন বানাই কি, এরকম একটা আমাদের হিজামা অ্যাসোসিয়েশন একবার ছবি আসছিল। তো রুগীর হয়েছে এখানে একটা এটাকে বলে হচ্ছে আপনার শিঙ্গেলস, হার্পিস জোস্টার ইনফেকশন হয়, একটা ভাইরাস ইনফেকশন হয়, তো চোখের মধ্যে তার রোগীর 12টা বাজে ফেলছে। তো এটা তো আপনাকে একটা পানিশমেন্ট দেওয়াই উচিত। এরপরে এত বড় বড় করে কেটে ঘা বানায় ফেলছেন, বুঝতে পারছেন না, আলসার বানায় ফেলছেন, তখন তো এটা কনসার্নের বিষয়। সেটা আপনি না, এটা আমরা যদি ডাক্তাররাও করি, ডাক্তারের এগেনস্টে হচ্ছে এলিগেশন আসবে ভুল বলা করলে। কয়েকদিন আগে দেখেন নাই যে আমাদের লাইব্রেরির একজন অনেক বড় গ্যাস্ট্রোন্টোলজিস্ট, হ্যাঁ নাম বলতেছি না, ওনার একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়েছে। ওনার এগেনস্টে বিএমডিসি রেজিস্ট্রেশন স্থগিত করে দিচ্ছে। বুঝতে পারলাম। সো এটা নিয়ে অনেক বেশি কনসিয়াস না হয়ে আপনার নলেজকে নলেজ মানে কি করেন, এনরিচ করেন, তাহলেই হবে। তো যে প্রশ্নগুলি শেষ মোটামুটি, হ্যাঁ নজরুল, তারপর যদি কেউ কোনো কোশ্চেন করতে চায় প্রশ্ন করতে পারেন, আমি আরো হ্যাঁ, আরো কারো সময় যদি দিব এখন আপনাদের। কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। অ্যালার্জির জন্য মানে যদি কারো অ্যালার্জি থাকে সেজন্য যদি হিজামা করতে চায় সেটা কি সম্ভব এবং কিভাবে করতে হয়? অ্যালার্জির সাথে যে অর্গানের সম্পর্ক সবচেয়ে বেশি হচ্ছে, 1 নম্বর হচ্ছে লাংস ফুসফুস, 2 নম্বর হচ্ছে লিভার, 3 নম্বর হচ্ছে লিভার, আর 3 নম্বর যে অর্গান সেটা হচ্ছে যে আমাদের স্প্লিন, যেটা প্যানক্রিয়াসের সাথে থাকে। এই 3টা অর্গানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। স্পেশালি ফুসফুসকে সামনে এবং পিছন থেকে দুই দিক থেকে ডিটক্সিফাই করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন অ্যালার্জি অনেকটা কমে গেছে। এবং রোগীকে বলতে হবে যে আপনার যেই ফ্যাক্টরের প্রতি অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, এটা থেকে একটু বেঁচে থাকবে। সে মাস্ক পরবে। এবং কোভিড এর পর অনেকেরই হচ্ছে আপনার হাঁচি কাশি কমে গেছে, কারণ হচ্ছে শুধু মাস্ক পরার কারণে। ওই পরামর্শটাও দিয়ে দিতে হবে। জি, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আরেকটা হলো ওই যে আমরা অনেক সময় আঘাত পেলে রক্ত জমাট হয়ে যায়, সেই জায়গায় কি ওয়েট কাপিং করা যায় কিনা রক্ত ক্লিয়ার করার জন্য? চমৎকার প্রশ্ন করেছেন। যদি দেখেন যে জখম হয়ে রক্তটা জমাট বেঁধে আছে, ওখানে কোনো ইনফেকশনের কোনো সাইন দেখতেছি না, কোনো ক্ষত হয় নাই, অবশ্যই করতে পারবেন। হালকা স্ক্র্যাচ করে ওই জায়গাটা ব্লাড বের করে দিলে বরং এটা ভালো। কিন্তু যদি কোনো ক্ষত হয়ে থাকে তাহলে করবেন, তাহলে এটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক কিছু একটা দিয়ে ওই জায়গাটা হিল করে তারপরে করবেন। ওকে। স্যার মাইগ্রেনের জন্য কোথায় করা হবে, আর মানে যাদের ফ্রিকোয়েন্ট মাথা ব্যথা থাকে, রেগুলার মাথা ব্যথা? মাইগ্রেনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পোরাল লোব। টেম্পোরাল লোব যেটা আছে না, টেম্পোরাল লোবের দুই পাশে দুটো করবেন, ভার্টেক্স একটা দিবেন আর অক্সিপিটাল লোবে দিবেন। ফ্রন্টাল লোবে একটা দিতে পারেন। টেম্পোরাল লোবের কাপটা এমন ভাবে বসাবেন যেটা এটা যেন কি করে, মানে ফ্রন্টালকেও কভার করে টেম্পোরালকেও কভার করে। আশা করি টেম্পোরাল লোব কোথায় আছে এগুলি মনে আছে আপনাদের, মানে মাথার দুই পাশে দুইটা, আর ভার্টেক্স মানে হচ্ছে মাথার তালুর মধ্যে একটা, আর অক্সিপিটাল লোবে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার মনে আছে। স্যার ড্রাই কাপিং করলেও কি সেম জায়গায় দিব? মানে হ্যাঁ, হ্যাঁ ড্রাই হ্যাঁ, কাপিং স্যার। ড্রাই কাপিংও খুব ভালো কাজ করে, স্পেশালি টেম্পোরাল লোবে দিলেও ভালো কাজ করবে। টেম্পোরাল লোব ছাড়া অন্যান্য লোবে দিয়েন না। মাথায় মাথায় আমরা ড্রাই কাপিং টেম্পোরাল লোব ছাড়া করি না কোথাও।
ঠিক আছে? জি স্যার। এনিথিং এলস? স্যার এই যে গ্রামে আমরা দেখি যখন সাপে কামড় দেয় তখন মানুষ এই যে একটু ফুটা ফুটা করে ব্লাড বের করে দেয়, সেটা কিভাবে, মানে ওইটার সিস্টেম কি? মানে ওটা সিস্টেম বলতে কি বলতে চাচ্ছেন? মানে সাপে কামড় দিলে আর অন্য জায়গায় কোনো কিছু করতেই যাবেন না, কারণ সাপের বিষটা এটা নিউরোটক্সিক। বুঝতে পারছেন? আমরা মনে করি যে এটা নিউরোটক্সিক, এটা হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে তার সাথে যে নার্ভ আছে এই স্নায়ুর মধ্যে মধ্যে ঢুকে যায়, বুঝতে পারছেন? নার্ভের মধ্যে এই নিউরোটক্সিক, এটা নিয়ে আর অন্য কোনো কিছু করা দরকার নেই, সাথে সাথে আপনি ওইখানে বাদ দিয়ে ফেলবেন, যেটা হিসেবে আমার রিলেটেড প্রশ্ন না করছেন, ওইখানে বাদ দিয়ে ফেলবেন এবং অ্যান্টিভেনম দিতে হবে। কি অ্যান্টিভেনম? অ্যান্টিভেনম তো পাওয়া যায় সরকারি হাসপাতালে, অ্যান্টিভেনম দিয়ে দিতে হবে আগে, না হলে তাহলে হচ্ছে পকেট থেকে পয়সা দিয়ে কিনে তারপর অ্যান্টিভেনম দিয়ে দিবে। এটা ছাড়া আর কোনো কথা নেই, এখানে হিজামার তো কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে মিজান সাহেব? জি স্যার। স্যার আমরা তাহলে আজকে এখানেই শেষ করতে পারি ইনশাল্লাহ। আর নেক্সট কখন এক্সামটা নিবেন সেটা হচ্ছে আহ এখন বলবেন নাকি আমাকে পরে বলবেন ইনশাল্লাহ? নজরুল, আপনি বলেন, আমি একটু নোটিস করে নিয়ে যাবো, একটু অন্য মনস্ক ছিলাম, প্লিজ। না স্যার, বলতেছিলাম কি আমরা আজকে সেশনটা তাহলে এখানে শেষ করি। আর হচ্ছে নেক্সট যে এক্সামটা নিবেন স্যার আপনি, এটা কি আজকে বলে দিবেন নাকি পরে জানাবেন? একটু একটু জানতে চাচ্ছি যে আপনাদের কতদিন সময় হলে হবে, এটা একটু আপনারা জানাই দিন, অথবা স্যার আমরা এখনো মানে ম্যাটেরিয়াল পাইনি, ম্যাটেরিয়াল পাইলে তারপরে একটু পড়াশোনা করে নিলেই ভালো হবে। ওকে ঠিক আছে, তাহলে আমি নজরুলকে জানিয়ে দিব, আর আমি ম্যাটেরিয়ালটা এখনই দিয়ে দিচ্ছি। নজরুল, আমি কি গ্রুপে আপলোড করে দিব? হ্যাঁ, আপনি ওই গ্রুপে দিয়ে দিলে দিতে পারেন, সমস্যা নাই ওকে, একসাথে। অথবা আপনাকেও পাঠিয়ে দিলে আপনি হ্যাঁ আপলোড হ্যাঁ করে দিতে হ্যাঁ, পারেন। শিওর শিওর স্যার। ঠিক আছে, আর স্যার একটু আমরা জানতে চাচ্ছি এখানে। ক্লাস সহ যা পড়ছিলাম সবগুলো একসাথে দিয়ে দিলে আমাদের জন্য ভালো হয়, এবং অনলাইন অফলাইন ক্লাস এগুলো সবগুলোই আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ পরীক্ষার জন্য। এই যেই নোটটা দিচ্ছি না, এই নোটটাই যথেষ্ট আপনাদের জন্য, বুঝতে পারছেন? এই নোটটাই যথেষ্ট, আর আপনাকে যে যেই ছবিগুলি তুলতে বলছিলাম